जोहार नमस्कार त्रिपुकुल को আমার কুটুম ভাইরা আজকে আবার নতুন বিষয়কে নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা রাখছি আপনারা এই নতুন বিষয়টি খুব আনন্দ সহকারে শিখবেন। আজকে যে বিষয় নিয়ে আমরা এই আলোচনাটা করতে চাইছি সেটি হলো আমাদের ভূমিজ ভাষার যে লিপি অলনন লিপি, সেই লিপিতে পূর্ণাঙ্গভাবে কি রীতি, কি নীতি, কি নিয়ম অনুসরণ করলে সঠিকভাবে লেখা যায় সেই ব্যাপারে বিস্তারিত ভাবে আপনাদের কাছে টিউটোরিয়ালের মাধ্যমে তুলে ধরব। তাই প্রত্যেককে জোহার এবং স্কিপ না করে পূর্ণাঙ্গ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাই। আর হ্যাঁ, যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে আগের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এই আশা রাখি। মা তবে জোহার হই কিলিকো কুকুলকো চিদিকা মেনাপিয়া আসতাইন যত হড় কোকে বেশ গে মেনাপিয়া ওর বেশ থেকে মারাং গুরু ধোয়া কাবুয়া tising nen YouTube channel rebun cheda ina tayam ape jhoto horoge aburen kili bukul bhayat ko bun chede ichikoa chikate abua bhumij bhasha reya lipi ol onol te bun ola chi ritite ol re abu notte bon ol daria niya reya bistarito bhabge tising nen টিউটোরিয়াল মাধ্যমে আপনাকে সুবারে আইন উদুক সদর তানা মা তবে নেলেঙ্গাবন চিকাদাবন ওলা আবুয়া অলনল লিপি। জোহার বন্ধুরা, আজকে আমি ক্লাস শুরু করলাম এবং আশা করছি আপনারা সবাই বুঝতে পারবেন ব্যাপারটা। তো আজকে আপনাদেরকে মূলত যে বিষয়ের উপর আমি এই ক্লাসটা নিব সেটা হচ্ছে আমাদের ভূমিজ ভাষার যে লিপি অলনন লিপি, এই লিপিটির আবিষ্কর্তা উড়িষ্যার নিবাসী অল গুরু গমকে মানতান মহেন্দ্র সর্দার মহাশয়। উনি এখনো জীবিত আছে। তো আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে এই লিপিটি ব্যবহারের জন্য পাঠানো হয়েছিল এবং রাষ্ট্রপতি কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত হয়েছে। আমাদের এই ভূমিজের যে লিপি, এই লিপিতে মাননীয় মহেন্দ্র সর্দার মহাশয় তিনি যদিও দুটি লিপি লিখেছেন, মানে দু ধরনের, একটা হচ্ছে বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর। তো বড় হাতের অক্ষরটার নাম দিয়েছেন অলনল লিপি এবং ছোট হাতের অক্ষরটার নাম দিয়েছেন গালাঙ্গনল লিপি। তো আমাদের রাষ্ট্রপতির কাছে যেহেতু স্বীকৃতি আমাদের অলনল লিপিটা পেয়েছে, সেই জন্য আমরা আর গালাঙ্গল লিপিটা ব্যবহার করব না। তো আমরা এই অলনল লিপির ব্যবহারটা কিভাবে আমরা ব্যবহার করব তার সম্পূর্ণ নিয়ম আমরা কিন্তু আজকের এই ক্লাসে আমরা জানব। তো আপনাদের প্রথমেই বলি যে দেখুন, আমাদের অলনল লিপিতে 30টি লিপি অর্থাৎ বর্ণ আছে এবং এই 30টি বর্ণের সাহায্যে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এবং বিজ্ঞানসম্মতভাবে আপনাদের কোনো অসুবিধা হবে না আশা করছি। যদি আপনারা আমার এই সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখেন তাহলে আশা করছি যে অলনল লিপিতে লিখতে আপনাদের কোনোরূপ অসুবিধা হবে না। তো
চলুন তাহলে শুরু করা যাক। তাহলে আমাদের যে 30টি লিপি সেগুলো হচ্ছে, দেখুন আমি একে একে পড়ে শোনাচ্ছি। অ, দেখুন লেখা আছে অম, অং, অড়, অড়, ও, অয়। এরপর আছে আপনার দেখুন আ, দেখুন আদ, দেখুন আব, দেখুন আ, তারপরে আলো, এই দেখুন আলো, আলো, তারপরে আব, এই দেখতে পাচ্ছেন আব। এখানে আছে ই, ইতো, ইপো, ইপো, ইটো, ইদো, ইনো। তারপর আছে আপনার দেখুন এ, এসো, এহ, এচো, এনো, এগো। এই 30টা লিপি, তার সঙ্গে আপনার আছে হদ মেশা, অর্থাৎ হসন্ত যখন বুঝাবে তখন হদ মেশা, আর চন্দ্রবিন্দু বুঝালে আপনাদের দুটো আমরা বর্ণে বক্ষ করব। সেটা হচ্ছে, একটা হচ্ছে কিরানাংটিটা, আর একটা হচ্ছে আপনার মু অনাংটিটা। এই কিরানাংটিটা এবং মু অনাংটিটা চন্দ্রবিন্দু বুঝাতে কখন বসে সেটার বিস্তারিত আলোচনা আমি পরে করছি। আগে আমরা অক্ষর সম্বন্ধে জানি। তো দেখুন এখানে যে এই যেগুলো আছে অ, আ, ই, উ, এ, এগুলো হচ্ছে আমাদের স্বরবর্ণ। আর একটা স্বরবর্ণ আছে আপনার এইখানটায়, ও, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, এই 6টা আমাদের স্বরবর্ণ, আর বাকি যে 24টা আছে সেই 24টা কিন্তু আমাদের ব্যঞ্জন বর্ণ। তো এগুলো দিয়ে আপনারা অক্ষরটা কিভাবে চিনতে পারবেন? এই যে দেখুন এখানে স্বরবর্ণ যেগুলো আছে সেগুলো দিয়ে সেটাই হয়, কিন্তু তারপর ব্যঞ্জন বর্ণ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনি দেখুন এখানে অম আছে, অর্থাৎ এই শেষের যে বর্ণটা আছে ম, মটা কিন্তু এই লিপির মাধ্যমে আমরা চিহ্নিত করব। এখানে দেখুন শেষে আছে উ, অনুসার, অর্থাৎ এটা দিয়ে আমরা কিন্তু এই অং দিয়ে আমরা কিন্তু অনুসার চিহ্নিত করব। এখানে আছে আপনার দেখুন অড়, অর্থাৎ শেষে আছে অড়, এখানে দিয়ে আমরা অড় চিহ্নিত করব। এখানে আছে ও, ও বা ঔকার, ওই, ও, এটাকে ও বলা হয়। তো অর্থাৎ এটা দিয়ে দুটো ওই আমরা চিহ্নিত করব, এবং সেটা ওকার বুঝাতে ব্যবহৃত করব। এরপর হচ্ছে অয়, অন্তস্থেয়, এটা আ, এটা দ, এটা ব, এটা বিসর্গর, আহ আছে, এটা বিসর্গর, এটা ল, এটা দিয়ে আপনার ল হবে, এটা দিয়ে আপনার ল হবে, এটা দিয়ে ব হবে, এটা দিয়ে ই হবে, এটা দিয়ে ত হবে, ত হবে, এটা দিয়ে প হবে, এটা দিয়ে ট হবে, এটা দিয়ে দ হবে, এটা দিয়ে দ হবে, এটা দিয়ে দন্তন্য হবে, এটা দিয়ে আপনার উ হবে, এটা দিয়ে আপনার উ, ক, উক মানে ক হবে, এখানটা দিয়ে দ হবে, এটা দিয়ে বর্গীজ হবে, এটা দিয়ে হবে, এটা দিয়ে র হবে, পুর আছে, এটা দিয়ে এ তো আছেই, এটা দিয়ে এস হবে, এটা দিয়ে এহ হবে, এটা দিয়ে এইচ হবে, এটা দিয়ে এ মূর্ধন্য আছে মানে মূর্ধন্য হবে, এটা দিয়ে গ হবে। তাহলে এই হচ্ছে বর্ণ। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে বর্ণগুলো নেই সেগুলো আমরা কিভাবে তৈরি করব। আপনারা দেখুন যে ইংরেজিতে যখন আমরা লিখি সেক্ষেত্রে আমরা কি করি, যদি দেখা যায় যে ইংরেজিতে লেখার সময় কোনো বর্ণ নেই, সেক্ষেত্রে এই যোগ করে কিন্তু আমরা সেই বর্ণটা আমরা তৈরি করি। ধরুন
ব আছে কিন্তু ভ নেই, তো ভ করতে গেলে আমরা কি করি, বিএইচ দিই, তাহলে ভ হয়। ঠিক একইভাবে আমাদের অরণন লিপির এইচ এর অনুরূপ লিপি হচ্ছে আপনার এইচ এর লিপির অনুরূপ লিপি হচ্ছে আপনার এটা, এই এটা এটা কিন্তু আমাদের হচ্ছে আপনার এইচ এর অনুরূপ লিপি। তো এইটা যোগ করে আমরা সেই বর্ণগুলো তৈরি করব, এই হচ্ছে নিয়ম। এরপর আপনাদের বলি যে হসন্ত বুঝালে হদমেশা বসে, আর ইকি রেনাংটিটা মোয়ানাংটিটা এই দুটোর পার্থক্য আপনাদেরকে বলি। যে যদি চন্দ্রবিন্দু বোঝানোর সময় যেটাতে চন্দ্রবিন্দু বসবে, যে অক্ষরটাতে, সেটাতে যদি আকার যোগ থাকে, তাহলে চন্দ্রবিন্দুটা উপরে ফুটকি না হয়ে, উপরে বিন্দু না হয়ে আয়ের পরে আয়ের নিচে বিন্দুটা বসে। এখানে দেখুন মু অনাংটিটা কি, যে যদি আকার না থাকে, চন্দ্রবিন্দু বোঝায় অথচ আকার নেই, সেক্ষেত্রে উপরে ফুটকিটা বসে, সেটাকে বলা হচ্ছে মু অনাংটিটা। আশা করি আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার। এরপর আমি আপনাদের বুঝার সুবিধার জন্য আমি আমাদের যে ব্যঞ্জন বর্ণগুলো বা স্বরবর্ণগুলো আছে সেগুলো কিভাবে আমাদের লিপিতে লেখা যায় সেটা আমি করেছি। আপনারা হয়তো আরো দেখলে হয়তো সেটা পরিষ্কার হবে। দেখুন অ আমাদের আছে, আ আছে, ই আছে, রসই আছে, দীর্ঘই আমাদের কিন্তু নেই। এক্ষেত্রে বলে রাখি যে স্বরবর্ণের ক্ষেত্রে আমরা যোগ করে দীর্ঘই করতে পারি না, সেক্ষেত্রে আমাদের ওই রসইটা দীর্ঘইয়ের কাজ করে। এখানে দেখুন রসুটা আমাদের আছে কিন্তু দীর্ঘ নেই, সেই জন্য রসুটা আমাদের কিন্তু দীর্ঘর কাজ করবে। আচ্ছা, এরপরে এরিটা আমি একটু পরে বলছি, এরিটা আপনার পরে আমি বলছি, এরিটা আপনার একটু পরে আমি বলছি, এটা আমি ইয়ে করে রাখছি, এরিটা আমি পরে বলবো, এরিটা আমি পরে বলবো এটা। এরপরে দেখুন এ, ওইটা আমার, এটাও আমি একটু পরে বলবো, এটা দেখুন, এটা আমি পরে বলছি। ও এইখানে বলি, দেখুন ও আর এখানে একটা দেওয়া আছে, এটা কিন্তু ব, অ্যাকচুয়ালি এটা দিয়ে ব বোঝায়, কিন্তু আমরা যখন এটা ইয়ে করব, মানে যদি অক্ষর হিসাবে ও বসে, যেমন যাওয়া, যাওয়া বোঝাতে ও অক্ষর বোঝাচ্ছে, তখন কিন্তু এই বটা বসে। আর এই যে ব আছে আপনার, এই যেটা এটা 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 কিন্তু বসবে যখন ওকার হিসাবে আমরা ও ইউজ করব বা ও ব্যবহার করব, এই হচ্ছে কেস। আর ও তো আমাদের এটা একই, ও এইটি একই, মানে এই ও বোঝাতেও এই ওটা ব্যবহার করা হয়, আর এই ওটা বোঝাতেও এই ওটা ব্যবহার করা হয়। এরপর ধরুন ক আছে, ক লিখলাম, তারপর আপনার ধরুন এখানে ক নেই, তাহলে কি করব, ক এর সঙ্গে কে এইচ করি, ইংরেজিতে কে এইচ করি। একইভাবে আমরা এইচ বলতে আমাদের হটা, হ হলো। গ আছে, গ লিখলাম, হ নেই, তাহলে গ এর সঙ্গে ইংরেজি জি এইচ হলো। ও এনজি করা হয় ইংরেজিতে, তাহলে এখানে ওটা আমাদের আছে, আমরা লিখলাম। একইভাবে চ আছে, ছ নেই, তাহলে চ এর সঙ্গে যোগ করে দিলাম। এরপর বর্গীর জ আছে, ঝ নেই, তাহলে বর্গীজের সঙ্গে আমাকে এহ যোগ করে দিলেই আমার ছটা হয়ে যাবে। ইয় আছে, ট আছে, ঠ নেই, তাহলে ট এর সঙ্গে যোগ করে দিলাম, ট এর সঙ্গে আমি এহ যোগ করে দিলাম, তাহলে কিন্তু আমার হয়ে গেল, হয়ে গেল। তারপর হচ্ছে ড, ড আছে, ড ঢ নেই, তাহলে ড এর সঙ্গে যোগ করলাম, মূর্ধন্য আমার আছে, ন আছে। তারপর ত, ইত আছে, ত, থ, তখন যোগ করে দিলাম, দ, দুটো দ হয়। এখানে দেখুন একটা ঠ্যাং ভাঙা দ আর একটা এইরকম দ আছে। তো এই দ দুটোর ব্যবহার আপনাদের বলি, যখন যুক্ত বর্ণ হবে বা কোন শব্দ বা ওয়ার্ডের শেষ শব্দ দ বুঝাবে, তখন কিন্তু এই ঠ্যাং ভাঙা দ হবে, আর বাকি সব ক্ষেত্রে এই দটা হবে। তাহলে ধ করতে গেলে এই দটা হলো, তার সঙ্গে হলো, ধ হয়ে গেল, ধটা নেই আমাদের। দন্তন্য আছে,
প আছে, ফ নেই, তাহলে পিএইচ করছে, এইচ এখানে হচ্ছে, তাহলে আমাদের অযোগ হবে, ফয়ের সঙ্গে অযোগ হয়েছে। ব আছে, এই যে দুটো ব আপনার, এই যে এই বটা আর একটা ব যে ওখানে ও বোঝাতে ব্যবহৃত হয়, আপনাদেরকে দেখিয়েছি। আর যুক্তবর্ণ ব বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে এই ভ নেই, বয়ের সঙ্গে অযোগ হলো। ম আছে আমাদের অন্তস্থ জ অন্তস্থয়, অর্থাৎ অয় যেটা আছে আমাদের, সেই অয় দিয়ে আপনার এই যে এখানে দেখুন অয় আছে, সেই অয় দিয়ে কিন্তু আমাদের অন্তস্থ জ এবং জফলা আমরা ব্যবহার করব। একইভাবে র আছে, ল আছে, ব, এই যে আমার এই বটা আছে, এটা কিন্তু যুক্ত বর্ণ, ডাব্লিউ দিয়ে আমরা যে ব্যবহার করি, ইংরেজি ক্ষেত্রে ডাব্লিউ ব্যবহার করি, সেই বটা আর ও বোঝাতে এটা ব্যবহৃত হয়। তারপর আছে আপনার তালে বস করতে গেলে কি হয়, এস এইচ মানে আপনার হচ্ছে এস মানে দন্তস্ব আর এইচ মানে তালে বস বোঝাতে ব্যবহৃত হয়েছে। তাহলে দন্তস্ব আমার এখানে দেখুন কোথায় আছে, এই যে দেখুন দেখতে পাচ্ছেন, এস মানে দন্তস্ব, সেই দন্তস্বর সঙ্গে আমার যোগ করে দিলে তালে বসটা হয়ে যাবে। ইংরেজিতে যেমন আমরা এস এইচ করছি, এই যে এস এইচ করেছি, সেই একইভাবে এখানে হয়েছে। এরপর হচ্ছে পেট কাটা মূর্ধন্য এটাও এসেছে আমরা করি ইংরেজিতে করার সময়, সেই জন্য আমরা দন্তস্বর সঙ্গে যোগ হবে। দন্তস্বটা তো আমাদের আছে, লিখেছি, এই যে এহ দিয়ে হ হয়, সেটাকে এইচ দিয়ে ইংরেজি প্রকাশ করা হয়, সেই এহটা এখানে আছে, দেখুন এহটা আছে। তারপর অড় আছে, যে অড়, তারপর ডয়সিং অড় নাই, তার জন্য অড়র সঙ্গে যোগ করলাম। অন্তস্থেয় বলতে আমি বললাম যে ওই অয় দিয়েই বুঝায় সবকিছু, অন্তস্থেয় জ এবং জফলা। এখানে খণ্ডত্ব ইংরেজিতে টি বসে খণ্ডত্ব, সেই জন্য আমরা ত ব্যবহার করবো, খণ্ডত্ব যেখানে আছে। আর অনুসার বুঝাতে ওই যে আপনার আর অনুসার কমা দিয়ে অনুসার ছিল, সেইটা বুঝাচ্ছে, অর্থাৎ এখানে এটা দিয়ে কিন্তু আমার অনুসারও হবে এবং হবে। এরপর বিসর্গ আ আছে, এই যে এখানে আ আছে, দেখুন এই যে এখানে আ আছে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আছে, এই যেটাতে আছে, তো সে দিয়ে আপনার এটা হলো। এরপর বিসর্গ হলো। এরপর চন্দ্রবিন্দু বুঝাতে গিয়ে দুটো পুটকি বললাম, যে যদি আমার আকার দিয়ে চন্দ্রবিন্দু থাকে তাহলে আমার নিচে পুটকিটা হবে ইকিরেনান্টিটা, আর যদি উপরে পুটকি হয় তখনই হবে, যদি আকারটা না থাকে চন্দ্রবিন্দু বুঝায় তখন উপরে পুটকি হবে, সেটাকে বলে মোয়ানান্টিটা। এইটা কিভাবে ব্যবহার করতে হয় এটা আমি বিস্তারিতভাবে এখানে লিখেছি, যে কোন বর্ণ না, এইটা তাই দেখুন, কোন বর্ণ না থাকলে তার পূর্ববর্তী বর্ণের সঙ্গে এহ যোগ করে সেই বর্ণটি তৈরি করা হয়। আমি বললাম যেমন ক আছে, খ নেই, তাহলে ক এর সঙ্গে এহ যোগ করে, খ করতে গেলে খটা তৈরি করবো, তার পূর্ববর্তী বর্ণ কি খ, ক, তাহলে ক এর সঙ্গে এহ যোগ করলে সেই বর্ণটি তৈরি হবে। একইভাবে যুক্ত বর্ণ ব বুঝাতে, যুক্ত বর্ণে যখন ব বসবে, যুক্ত বর্ণ হিসাবে ব বুঝাতে বা অক্ষর হিসাবে ও বুঝাতে, ও এই যে বুঝাতে এই আবটা ব্যবহার করা হয়। আর একটা জিনিস আমি এখানে লিখিনি, সেটা হচ্ছে না লিখে দিয়েছি, যুক্ত বর্ণ হিসাবে ব বুঝাতে আবার অক্ষর হিসাবে যখন ও বসবে তখন কিন্তু এই বটা ব্যবহার করা হবে। আবার হচ্ছে তৃতীয় নম্বর পয়েন্টটা কি আছে, এই দেখুন, যে যুক্ত বর্ণ তৈরি করার সময়, যুক্ত বর্ণ যখন তৈরি হবে তখন ঠ্যাং ভাঙা এই যে দটা সেটা বসছে, আবার যখন আপনার এই ঠ্যাং ভাঙা দটা বসছে এটা, আর যখন আপনার শুধু দ বুঝাবে তখন কিন্তু এটা বসবে, অন্য ক্ষেত্রে সব এটা বসবে দ বুঝাতে। আর যখন যুক্ত বর্ণ তৈরি হবে বা বর্ণের, এটা লেখি নেই, বর্ণের যদি শব্দের শেষ বর্ণটি যদি দ হয় তখন এই ঠ্যাং ভাঙা দটা হবে, অর্থাৎ ওয়ার্ডের শেষ লেটার যদি দ হয় তখন এই দটা হবে, আর যুক্ত বর্ণ বোঝাতে এই ঠ্যাং ভাঙা দটা হবে, আর বাকি সব ক্ষেত্রে এই দ ব্যবহৃত হবে। তারপরে পয়েন্টে কি বলছে দেখা যাক, তারপর পয়েন্টে কি বলছে, যে
প্রত্যেক ব্যঞ্জন বর্ণের পর একটি স্বরবর্ণ বসবে। আমরা ইংরেজির ক্ষেত্রেও ঠিক করি, একই যেমন ভাবে করি ঠিক একইভাবে প্রত্যেকটা ব্যঞ্জন বা কনসোনেন্টের পর একটা স্বরবর্ণ বসবে। যদি স্বরবর্ণ না পাওয়া যায় তাহলে অস্বরবর্ণ হিসাবে বসবে, এটা লেখা আছে। আমরা কি ইংরেজির ক্ষেত্রে জানি যে যদি ইংরেজির ক্ষেত্রে আমাদের যে ভয়েলগুলো আছে সেই ভয়েলগুলোর মধ্যে বাকি চারটা যদি না বসে, যদি কোনো স্বরবর্ণ না পাওয়া যায়, সেক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে এ ব্যবহার করা হয়। আমাদেরও একইভাবে আমাদের যখন লিপিটাতে লিখব তখন যদি কোনো স্বরবর্ণ না থাকে ব্যঞ্জন বর্ণের পর, তখন কিন্তু অ ব্যবহার করব। গেল। তারপরের পয়েন্ট কি, চন্দ্রবিন্দু বুঝাতে মু আনাটিডা এবং এইটা কি বলেছে, এটা একটু দেখা যাক। এটা হচ্ছে আপনার যে চন্দ্রবিন্দু বুঝাতে মু আনাংটিটা কি রেনাংটিটা দুটোই বসে, সেক্ষেত্রে যে ব্যঞ্জন বর্ণে চন্দ্রবিন্দু বসবে তার যদি আকার থাকে, আমি বললাম যদি আকার থাকে, ধরুন আমি লিখছি চাঁদ, চয় চন্দ্রবিন্দু আকার আছে, সেক্ষেত্রে ওই আয়ের নিচে বিন্দুটা চন্দ্রবিন্দুটা বসবে। আর যদি আকার না থাকে সেক্ষেত্রে আপনার ওই উপরে ওই বর্ণটির উপরেই বসবে, আকারের নিচে বসবে না, তখন পরে পুটকিটা বসবে। যেমন ইন্দুর, ইন্দুর রসই চন্দ্রবিন্দু দয় রসুর ইন্দুর, এখানে দেখুন আকার নেই, সেই জন্য রসইয়ের পর চন্দ্রবিন্দুটা উপরে পুটকিটা বসবে, এই হচ্ছে। আর তারপর পয়েন্টটা কি আছে, তারপরের পয়েন্টটা আমরা যাই যে হসন্ত বুঝাতে হদ মেশা বসে। হদ মেশার আমাদের যে লিপিটা, এটা এখানে আমরা মডিফাই করে দেওয়া আছে, যে এখানে 8-এর মতো, এটা 8-এর মতো। তারপরে কি আছে, শব্দের মাঝে হসন্ত বোঝালে অলন লিপির মাঝে হদ মেশা বসে না। ইংরেজির ক্ষেত্রে তো হসন্ত নেই, কিন্তু আমাদের বাংলার ক্ষেত্রে হসন্ত আছে, যদিও আমাদের অরণ্য লিপির ক্ষেত্রে হসন্তটা কেবলমাত্র শব্দটার শেষে বসবে, যে কোনো শব্দের শেষে বসবে হসন্ত। মাঝে যদি হসন্ত বোঝায় সেক্ষেত্রে বসবে না, সেক্ষেত্রে পরপর দুটো ব্যঞ্জন বর্ণ হয়ে যাবে। ওইটাই আপনার লেখা আছে। দেখুন এখানে কি লেখা আছে যে শব্দের মাঝে হসন্ত বোঝালে অলন লিপির মাঝে হদ মেশা বসে না, একমাত্র শেষেই বসে। তার পরিবর্তে তখন কি হয়ে যাবে, যদি হসন্ত বোঝায় পরপর ব্যঞ্জন বর্ণ বসে যাবে। আমার সাধারণ নিয়ম হচ্ছে কি, যে স্বরবর্ণের পর একটা এই ব্যঞ্জন বর্ণের পর একটা স্বরবর্ণ দেওয়া। কিন্তু যদি দেখা যায় যে আমার মাঝখানে হসন্ত বুঝাচ্ছে, সেক্ষেত্রে পরপর ব্যঞ্জন বর্ণ বসে যাবে। আর যুক্ত বর্ণের ক্ষেত্রেও একই, যুক্ত বর্ণের ক্ষেত্রেও নিয়মটা একই, এখানে যদি লেখানে যুক্ত বর্ণ হলে পরপর ব্যঞ্জন বর্ণ বসলে সেটা যুক্ত বর্ণ হবে। তাহলে আমাদের আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। এই যে এইখানে থেকে আমরা কিন্তু আজকে এখন আমরা আমাদের লিপিতে লেখার চেষ্টা করি। ধরুন আমি প্রথমে লিখব ধরুন লিখছি অমল, অমল হয়ে গেল। এটা আমরা যখন ইংরেজিতে লিখব তখন আমরা কি করব, দেখুন দেখি ইংরেজিতে যদি আমরা লিখি তাহলে এই অমলটা লেখার সময় আমরা কি করি, অমলটা লেখার সময় আমরা করি AM করি। এখানে দেখুন এটা যেহেতু স্বরবর্ণ, তার জন্য তারপরে আর স্বরবর্ণ বসার প্রয়োজন হলো না। এখানে ব্যঞ্জন বর্ণ আছে এমটা, সেই জন্য তারপর একটা স্বরবর্ণ দিতে হলো, এ দিতে হলো, তারপর এল হলো। একইভাবে আমাদের লিখিত লিখব অ বলতে আমার কোথায় আছে, দেখুন এই যে অ, সেই অটা আমরা লিখব। তাহলে লেখা যাক, এই অটা আমরা লিখব। তাহলে লিখি অ, তারপরে
ম আছে, যেহেতু ওটা স্বরবর্ণ, তারপর আমার স্বরবর্ণ দেওয়ার প্রয়োজন নেই। ম মানে আমার দেখুন এখানে ম, অম, তারপর একটা দেখুন ম, তাহলে আমার ম বসলো, ম বসলো, ম বসলো, হলো। তারপরে আছে অ, আবার এটা চলে এলো, এটা, তাহলে অ বসলো, সরি অ বসলো। তারপর আছে ল, আলো আছে আমাদের এই যে এখানে, এই লটা আমরা বসিয়ে দেবো এইখানটায়, এই লটা, এই যে লটা, এই লটা আমরা বসাবো। বাংলা হয়ে গেছে মনে হয় না, ঠিকই আছে। এখানে লটা আমরা বসিয়ে দেবো, এই লটা অমল হয়ে গেল। একইভাবে আমরা ধরুন লিখছি মারাং, বাংলায় লিখছি ধরুন মারাং, ধরুন লিখছি মারাং, এখানে লিখছি ধরুন মারাং। তাহলে লিখবো কি ময়ে, আকার, রয়ে, রয়ে আকার অনুসার, মারাং, মারাং মানে বড়, মারাং মানে আমাদের কি বলা হয় বড়, 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 বড়কে বলা হয় মারাং। তো এটাকে আমরা ধরুন আমাদের ইংরেজিতে করি, ইংরেজিতে করলে কি হবে এম এ, সরি বাংলা হয়ে যাচ্ছে, ইংরেজিতে যদি করি তাহলে হবে এম এ আর এ এন জি, মারা হয়ে যাবে। একইভাবে এখানে যখন আমরা লিপিতে করব, তাহলে আমি বাংলাটা দিয়ে বলি, কারণ ইংরেজিতে বললে যে পরপর যে বড় লেটার গুলো আছে সেগুলো বসে যাবে। তাহলে মারাং মানে হচ্ছে আপনার ম, এই যে এখানে আমার আপনার ম আছে, তাহলে লিপিতে আমি করব তাহলে হয়ে যাচ্ছে আপনার এই যে মা, আ, আটা, এই যে এখানে দেখুন এই যে এখানে আটা আছে, আটা। তারপর কি আছে র, র, র বলতে এই যে ওর র। তারপরে আকার আছে, আকার মানে আমার আটা, আকার মানে আমার এই যে আটা, তাহলে আ। আর অনুসার বা উমা বোঝাতে আমার এই যে অংটাকে ব্যবহার করি, অং বা অনুসার, অনুসার বা অং, তাহলে ওটা আমরা লিখব মারা, হয়ে গেল। এই এরপর ধরুন আমরা লিখব কি লিখা যায়, কি লিখা যায়, ধরুন লিখছি সিং, লিখব সিং, লিখব সিং, লিখব দন্তস্বয়ে রস্বই, তালস্বই হচ্ছে দন্তস্বয়ে রস্বই অনুসার সিং। এটা আমাদের কি ওঠে, এটা আমাদের হচ্ছে পদবী, তাই তো, পদবী, পদবী, এটা আমাদের পদবী আমরা ব্যবহার করি। তাহলে কি হবে কি, এখানে সিংটা যখন লিখব, ইংরেজিতে আমরা দেখুন, ইংরেজির ক্ষেত্রে আমরা দু ধরনের লিখি, SINGH, সরি বাংলা হয়ে যাচ্ছে, ইংরেজির ক্ষেত্রে আমরা কি করি, এটা করি SING,
এইচ অনেকেই করি, আবার অনেকেই করি SING। অ্যাকচুয়ালি এই সিংটা কিন্তু এটা যদি আপনি বাংলাগত অভিধান করেন তাহলে কিন্তু এটা দাঁড়িয়ে যাবে আপনার দন্তস্বয় রস্বই, এনজির জন্য অনুসার, এটা ছোট দন্তস্বয় রস্বই অনুসার হলো, আর এনজির জন্য আবার আছে এইচ মানে আপনার হ। অ্যাকচুয়ালি এই সিং বলতে কিন্তু এই হটা হয়ে যায়, হ এটা হয়ে যায়, কিন্তু আমরা অ্যাকচুয়ালি উচ্চারণটা করতে চাই, যদিও আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম থাকে, আমাদের উচ্চারণটা অ্যাকচুয়ালি আমরা করতে চাই সিং, তাই আমরা ওই বাংলার যে ইয়েটা সেটা অনুসরণ করব। কি হবে? সিং মানে দন্তস্ব মানে আপনার হয়ে যাচ্ছে দন্তস্ব। এই যে লিপিটা আমি লিখিনি, লিপিটা আমি করে নিই, লিপিটা করে এখানে লিখি। দেখুন দন্তস্ব মানে যে এস মানে দন্তস্ব, যে এখানটায়, তাহলে দন্তস্ব হলো। তারপরে আছে আপনার অনুসার বলতে আমার না দন্তস্ব তো হলো, তারপর আছে আপনার দন্তস্ব রসই বলতে আপনার এইটা, তাহলে রসইটা দিলাম। তারপর আপনার আছে অনুসার বলতে আপনার এই যে অনুসারটা হচ্ছে এইটা, এই হলো সিং। এরপরে ধরুন আমি লিখছি, বাংলাতে লিখছি, ধরুন একটা যুক্ত বর্ণ আমি লিখি, যুক্ত বর্ণ আমি একটা লিখব। ধরুন আমি যুক্ত বর্ণ লিখছি একটা, আমি বাংলাটা লিখছি ইংরেজিতে এস দন্তস্বয়ে রুসু, দন্তস্বয়ে ময়ে রসই, তয়ে আকার, সুস্মিতা হলো। ইংরেজিতে যদি সেটা আমরা লিখি তাহলে কি হবে? ইংরেজিতে লিখলে আমাদের হবে এটা, ইংরেজিতে লিখলে হবে SUSMITA, সুস্মিতা। তাহলে একইভাবে আমরা যদি ইংরেজি দিয়ে করি বা বাংলা দিয়ে করি, যে কোনো দিয়ে করতে পারেন আপনি, আমাদের লিপির সে অনুরূপ ভাবে বসে যাবে। এই দেখুন বাংলা দিয়ে ধরুন যদি করি দন্তস্ব, তাহলে দন্তস্ব করতে গেলে আপনাকে এই যে দন্তস্ব আছে, এখানে দন্তস্ব আছে আপনার, তাহলে দন্তস্ব বসাবো দন্তস্ব। তারপর আপনার আছে দন্তস্ব রুসুটা আমাদের কোথায় আছে দেখুন, রুসুটা হচ্ছে এই যেটা, এটা রুসু বলতে আপনার হয়ে গেল এইটা হলো। তারপর আছে আবার দন্তস্বয়ম, দন্তসম পর আমার যুক্ত বর্ণ করার সময় আমরা স্বরবর্ণ দেব না। এই দেখুন প্রথমেটা দেখুন দন্তস্বর পর রসু একটা স্বরবর্ণ বসেছে, হ্যাঁ, তাহলে এখানে আর স্বরবর্ণ প্রয়োজন হচ্ছে না, যখন আমার কোনো স্বরবর্ণ পাবো না তখন অটা বসাবো। এই তাহলে দেখুন এখানে দন্তস্ব রসু, তারপরে দন্তস্ব ম করতে গেলে কি করব? দন্তস্ব আর মটা পরপর করে দিলাম, দন্তস্ব আর এই ম করে দিলাম। তারপরে রসই আছে, রসই বলতে আপনার এই যে দেখুন এইটা রসই, তাহলে রসই করলাম। তারপর আছে ত বলতে আপনার এই যেটা, এই তটা এইটা তো। তারপর আপনার আছে আকার মানে আপনার আটটা, এটা সুস্মিতা হয়ে গেল। এরপর হসন্ত দিয়ে ধরুন বসে, হসন্তটা ধরুন আমি করছি, হসন্ত ধরুন করছি। আমরা অ্যাকচুয়ালি যদিও লিখি যে বাংলা যদি আমরা লিখি আপনার
বাংলায় যদি লিখি ধরুন এইখানে বাংলায় আমরা যদিও এটা লিখি কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণটা আমাদের হচ্ছে আমাদের উচ্চারণটা কিন্তু এইটা ভূমিজ, ভূমিজ নয় ভূমিজ। তাহলে সেই জন্য আমাদের এখানে ইংরেজিতে তো হসন্ত নেই, তাহলে আমাদের ইংরেজিতে তো হুবহু এরকম ভাবে বসে যাবে, ভূমিজ বসে যাবে BHUMIJ ভূমিজ। এটা তো হসন্ত নেই, এটা ইংরেজির ক্ষেত্রে বসে গেল। আমাদের লিপিতে যখন করব তখন হবে ও হসন্তটা অ্যাকচুয়ালি একদম মানে ক্লিয়ার ভাবে আমাদের লিপির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে উচ্চারণটা কেমন হচ্ছে। ধরুন তাহলে লিপির মাধ্যমে হলে হবে ব, এটা মাঝে হসন্ত বোঝাবে। ধরুন আমি লিখছি, ধরুন এইটা ধরুন এখানে লিখছি আমি ক র ব করব, আমি উচ্চারণ করছি। এখানে দেখুন অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে কর, তারপরে ব, কর ব, রয় হসন্ত অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে, কিন্তু আমরা লিপি বাংলার ক্ষেত্রে সেটা দিই না। কিন্তু ইংরেজির ক্ষেত্রেও যেহেতু হসন্ত নেই, হসন্ত না থাকলে ইংরেজির ক্ষেত্রে কি হবে, যে হসন্ত যদি না থাকে ইংরেজির ক্ষেত্রে তখন হয়ে যাবে KARB। এখানে দেখুন আর কে এ মানে কে এর পর একটা স্বরবর্ণ কিছু না পাওয়ার জন্য এ বসেছে এই যেখানে, তারপরে আর বি পর পর দুটো ব্যঞ্জন বর্ণ বসে গেছে, এটার মানে হচ্ছে হসন্ত বোঝাচ্ছে, সেই জন্য হয়েছে কর ব বি এ কর হয়ে গেল। আমাদের লিপিতের ক্ষেত্রেও ঠিক একইভাবে হসন্তটা আমাদের শেষে বসবে, যদি কোনো কোন প্রয়োজন হয় হসন্ত আমরা কিন্তু শেষে বসাবো, মাঝে কিন্তু বসবে না কর ব। তাহলে এটা হচ্ছে আমাদের লিপিতে যদি করি তাহলে হচ্ছে করব, হচ্ছে ক অ র ব। এখানে ইংরেজিতে অ হয়, তাহলে আমাদের ওইখানে আর অটা দিতে হবে, করব এই গেল। এরপর আমি চন্দ্রবিন্দুর ওই যে কিরানাংটিটা মোহানাংটিটা দিয়ে করছি। ধরুন আমি যেটা বলছিলাম ইন্দুরে করি, ইন্দুর বানানটাই আমি লিখি, ইন্দুর বানানটাই লিখি। কিভাবে লিখবো আমরা,
দেখুন এখানে ইঁদুর বানানটা আমরা লিখছি, এখানে ধরুন ইঁদুর বানান লিখছি। তাহলে হচ্ছে রসই, রসই, চন্দ্রবিন্দু, তারপর হচ্ছে দয়ে রুসু, তারপর র, এটা লিখছি। ইংরেজির ক্ষেত্রে কি হবে? ইংরেজির ক্ষেত্রে আপনার হয়ে যাবে, এটা আই, মানে রসই হলো, চন্দ্রবিন্দু বোঝাতে এন বসে, তারপরে দ বোঝাতে ডি বসে, তারপরে রসু বোঝাতে ইউ বসে, তারপর র বোঝাতে র বসে, হয়ে গেল। আমাদের লিপির ক্ষেত্রে চন্দ্রবিন্দু বোঝাতে আমার মৌনাংটিটা বা কিরানাংটিটা দুটোর মধ্যে বসবে। তা এটা বলেছি আকার থাকলে বসবে, এটা আকার না থাকলে সব ক্ষেত্রে মৌনাংটিটা হবে এটা। তাহলে আমরা এখানে করব, এটা আমরা লিখছি, আমাদের লিপিতে লিখব, ধরুন এখানে আমাদের লিপিতে আমরা লিখব। তাহলে রসই মানে এইটা হলো চন্দ্রবিন্দু বোঝাতে আমরা এই যে উপরে কোটটা দিয়ে দিলাম, হলো ই হলো। তারপরে দ বোঝাতে এখানে এইটা বসবে, এইটা বসবে রসই দ। তারপরে রুসু বোঝাতে আপনার এইটা বসবে। তারপরে র আছে, র বোঝাতে এইটা বসবে, হয়ে গেল। একইভাবে এটা হলো আমার মৌনাংটিটা ব্যাপার না, রটা আমার উল্টো হয়ে গেছে, আমাদের গানাংটা হয়ে গেছে, উল্টো হয়ে গেল। রসই, এটা রসই, চন্দ্রবিন্দু দয়ে রসু, দ বলতে আপনার এটা বসবে, এইটা দয়ে। তারপরে আপনার রসু বোঝাতে এটা বসবে, তারপর এটা আপনার র বোঝাতে এটা বসবে। দয়ে রসই, দয়ে চ হয়ে যাচ্ছে, এটা রসই দ বোঝাতে এটা বসবে। তারপর আপনার র বোঝাতে দয়ে রুসু বোঝাতে এটা বসবে, তারপর র বোঝাতে এটা বসবে, হিন্দু হয়ে গেল। একইভাবে এটা আমার হয়ে যাচ্ছে, তো আমার কিবোর্ডের একটু প্রবলেম আছে মনে হচ্ছে। তো তারপরে ধরুন চাঁদ লিখছি, চাঁদ আমি বাংলাতে লিখছি, ধরুন চাঁদ লিখছি আমি বাংলাতে, চাঁদ। তাহলে চাঁদ আমি বাংলাতে লিখব, তাহলে চাঁদ লিখি, চয়ে ছ হয়ে গেল, চন্দ্রবিন্দু, চয়ে আকার হয়, চয়ে চন্দ্রবিন্দু আকার, তাহলে আকারটা দিই, তারপরে চন্দ্রবিন্দু হলো। তারপরে দ হচ্ছে চাঁদ হয়ে গেল। ইংরেজিতে করলে কি হবে? ইংরেজিতে যদি আমরা করি তাহলে হবে আপনার এখানে হয়ে যাবে চা হলো, তারপর চন্দ্রবিন্দুর জন্য আয়ন হলো, তারপরে দ হলো, চাঁদ। একইভাবে আমাদের লিখতে যখন লিখব আমরা চটা লিখব, আমাদের চটা তো অ্যাকচুয়ালি আছে আমাদের এখানে, দেখুন এখানে ইচ না, ইচ নয় এচো, এই যে এচো আছে,
তাহলে লিখলাম, আমাদের লিপিতে ট্রান্সলেট করে নিই। এই যে লিপিতে ট্রান্সলেট করে নিই, এইখানে আমরা লিখব এই যে চটা, আমরা তাহলে চয়ে আকার দিলাম, তো চন্দ্রবিন্দু বোঝাচ্ছে, তাহলে নিচে পুট কি হবে, এই হলো। তারপরে দ, এখানে দেখুন দটা শেষে বোঝাচ্ছে, দটা শেষে যদি শব্দের শেষে দ বোঝায় তাহলে আমি বলি যে ঠ্যাং ভাঙা দটা বসে, তাহলে দটা বসে। এইভাবে আমরা যদি চেষ্টা করি, আশা রাখছি প্রত্যেকেই আপনারা আমাদের লিপিটাতে লিখতে পারবেন এবং নিজেদের ভাব আমাদের লিপির মাধ্যমে আপনারা প্রকাশ করতে সক্ষম হবেন। খুব সহজ এবং খুব বিজ্ঞানসম্মত, এবং এই উচ্চারণের মধ্য দিয়ে আপনি ক্লিয়ারভাবে বলতে পারবেন আমাদের উচ্চারণটা কেমন হবে আর কি। তো এই হচ্ছে আজকের ক্লাস। আশা করি আপনাদের প্রত্যেকে ভালো লাগবে। তা সত্ত্বেও যদি আপনাদের কোনো অসুবিধা থাকে আমাকে ব্যক্তিগতভাবে আপনারা ফোন করতে পারেন। আমি সবসময় আপনাদের এই ব্যাপারে যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে সহযোগিতার জন্য প্রস্তুত আছি। এই বলে সকলকে ওরাই জোহার, ধন্যবাদ, শুভম জোহার জানাই, এবং আজকের এই আলোচনা এখানেই আমি শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। এবং অবশ্যই যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে এবং এই চ্যানেলটির যদি উন্নতি আপনারা চান, তাহলে অতি অবশ্যই আপনারা একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব বলে ইউটিউবে গিয়ে আপনার লাল রঙের যে সাবস্ক্রাইব লেখাটা আছে সেখানে ওকে করবেন, দিয়ে সাবস্ক্রাইব করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কোনো অসুবিধা, যদি কথা আপনাদের কোনো কী অসুবিধা হচ্ছে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বলে আজকের এই ক্লাস ডেমনস্ট্রেশন এখানেই আমি সমাপ্ত করছি। জয়